অ্যান্ড থ্যাঙ্কস আজকের হোস্ট কত সুন্দরভাবে কত যত্ন করে ডেকেছে। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে। তো এখানে আহ, হাত গুনে বলে দেওয়া যাবে কতজন মানুষ আছি, কিন্তু এটা কিন্তু বলা যাবে না যে এক বছর বাদে আমরা কতজন মানুষকে নিয়ে আসতে পারবো, তাই না? সেটা তো আমাদেরই হাতে, তাই তো? তো আহ, আমরা সবসময় এক্সাইটেড কেন? উই আর দ্য সোলজার অফ এডিএসডি টিম। তো এডিএসডি টিমের সোলজাররা অল টাইম এক্সাইটেড থাকে। সেটা কখনো দেখানো, কখনো শো করা যায়, বা কখনো ইন্টারনালি থাকে। বাট ইন্টারনালি এক্সাইটেড থাকাটা খুব জরুরি কিন্তু, কি বলেন? মানে শুধু হই হই ফায়ার আপ এক্সাইটেড না, ভেতরের জায়গাটা কেমন আছে, ভেতরের জায়গাটা কি আছে, তো সেই হোপফুল জায়গাটা আছে, তো সেইটা খুব ইম্পর্টেন্ট। আমরা উজ্জ্বল আর মিঠু চট্টোপাধ্যায় আজকে কিছু ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য মিঠু আসতে পারেনি, কিন্তু উইথ ফুল স্পিরিট ও আমার সঙ্গে রয়েছে এখানে। আমরা ঈশ্বরের আশীর্বাদ ধন্য বলতে পারি, তার কারণ আমরা এই বিজনেসটা তেমন সিরিয়াস না থাকা সত্ত্বেও পেয়ে গেছিলাম। মূলত জয়নিং এর পুরনো কথা যদি একটু মনে করি, তাহলে দেখব যে বিশ্বাস থেকে জয়নিংটা এসেছিল। তার কারণ যখন জয়েন করেছিলাম সেই সময় আমার বন্ধু অনিরুদ্ধ মহুয়ার প্রতি বিশ্বাসটা ছাড়া তেমন কিছু নলেজ আমার ছিল না। কোনোদিন বিজনেস করিনি, বিজনেস করব বলে কোনো মানসিকতাও ছিল না। অনিরুদ্ধ দাদা সুভাষিস দা, সুজাতা বৌদিকে খুব ভালোভাবেই চিনতাম, এবং সুভাষিস দা আমাদের অফিসেও অনেকবার গেছেন। সুভাষিস দা খুব ভালো ক্যারাম খেলতেন, আপনারা কতজন জানেন জানি না, কিন্তু আমরা তখন খুব ক্যারাম খেলায় শৌখিন ছিলাম। তো সুভাষিস দা আমাদের অফিসে গিয়ে অনেক ক্যারাম খেলতেন, এবং বন্ধুর দাদা তাকে তার প্রতি বিশ্বাসটা ছিলই। আর বন্ধুর দাদা বা বন্ধুর আর এক দাদা অসিতাবোদা বা শ্বেতাবৌদির প্রতি বিশ্বাসটা আসতে আমাদের কোনো সমস্যাই ছিল না। যদিও আমরা জানতাম না যে সুভাষিসদার বাড়িতে যে প্ল্যানটা অসিতাবোদার কাছে দেখেছিলাম সেটা ওয়ার্ল্ড নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটা আমাদের আইডিয়া ছিল না, জানতাম না। এবং ডাইরেক্ট সেলিং বিজনেসটা কি করে, কিভাবে চলে, এই ব্যাপারেও আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু না বলার স্কোপও ছিল না, তার কারণ অনিরুদ্ধ এমন একজন বন্ধু যে আমার ভালো সময় খারাপ সময় সব সময় আমার সাথে সঙ্গে ছিল। তাই ও কিছু খারাপ চাইছে না, এই বিশ্বাসটা আমার ছিল। তো কেন বললাম ঈশ্বরের আশীর্বাদ ধন্য, এখানে আসার পর দেখলাম যে অ্যামওয়ে হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি। পৃথিবীতে যেখানে যেখানে অ্যামওয়ে বিজনেস নিয়ে গেছে, কোনো দেশ থেকে অ্যামওয়েকে পাত্তারি গোটাতে হয়নি কখনো, পার্মানেন্টলি পাত্তারি গুটিয়ে চলে আসতে হয়নি। এবং এটার কনসেপ্টটাই একটা উইন উইন কনসেপ্ট, সেই দেশেরও ভালো হয়, এবং ন্যাচারালি অ্যামওয়ে তো বিজনেস করতেই সেই যে কোনো দেশে যায়। তো 1998-এ এই বিজনেসটা আমাদের হাতে এসেছিল। আমরা তখন ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমে জয়েন করেছিলাম বাই ডিফল্ট। এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম যে এতভাবে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে, এবং আমাদের মতন একটা একদম চাকরিজীবী মানুষকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বিজনেস ওরিয়েন্টেড করতে পারে এবং বিজনেসের উপযুক্ত করতে পারে, সেটা ভাবা যায় না জাস্ট। আর ব্রিট ওয়ার্ল্ড ওয়াইডের যে অর্গানাইজেশনটা এডিএসডির অর্গানাইজেশন, অসিতাভ দত্ত শ্বেতা দত্তর অর্গানাইজেশন, সেখানেও কিন্তু আমরা বাই ডিফল্ট আসার পর দেখেছি আমাদের জীবনে শুধু বিজনেস নয়, আমাদের জীবনে বিজনেসের বাইরেও আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে শুধুমাত্র এই টিমে থাকার জন্য। যারা এই টিমে থাকে না তারাই একমাত্র বোঝে যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ এডিএসডি টিম। তো আমরা ফরচুনেটলি আমরা সবাই একসঙ্গে ছিলাম, এবং এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ যাত্রাপথে সব সময় যে বিজনেসটা ভালো হয়েছে তা নয়, কিন্তু বিজনেস ভালো হয়েছে, বিজনেস প্লেটও হয়েছে, বিজনেস ফল করেছে, কিন্তু কখনো আনন্দ থেকে বাইরে থাকিনি, কখনো আনন্দ থেকে বাইরে থাকিনি। এবং আমার দেখে ভালো লাগছে এখানে শ্বেতাবতী তো আছেনই, এই দুর্গা কৃষ্ণা, এরা
আমরা কিন্তু সেই সময় একসঙ্গে ছিলাম সবাই, এবং সব কাজটা যে করতে পারতাম তা নয়, ঠিকভাবে সব কাজটা করতে পারতাম না ঠিকভাবে, কিন্তু এই অ্যাসোসিয়েশনটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছিল, এই অ্যাসোসিয়েশনটা আমাদেরকে শিখিয়েছিল সবকিছু। নিজের যা কিছু মানে কি বলবো, যে জায়গাগুলোতে উন্নতি করার দরকার ছিল সেগুলো যেমন মিটিংয়ে এসেছিলাম বলে আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করেছি, আর সবাই মিলে সবাই সবাইকে এমন ইন্সপায়ার করতো যে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। তো দ্যাট ওয়াজ দ্য মেইন গ্লু অফ দিস বিজনেস। তো ফেইথ যদি আমার নড়ে যায় কখনো, ফেইথ অন অ্যামওয়ে, ফেইথ অন আপলাইন, এগুলো আমার মনে হয় বিজনেস গ্রোথের উপর আদৌ নির্ভর করে না। বিজনেস যখন আমরা করতে এসেছি তখন জোয়ার ভাটা সবই দেখতে হবে, এটা খুব স্বাভাবিক। জীবনের সব দিন একই রকম যাবে না হয়তো। আমি যখন খুব ভালো সময় আছি তখনও যেন না ভুলি, মানে বিজনেসের ভালো সময় আছি তখনও যেন না ভুলি এই বিজনেসের ভ্যালুসগুলো, এই বিজনেসের শিক্ষাগুলো। আর যখন লড়াই করছি তখনও যেন না ভুলি এই বিজনেসের ভ্যালুসগুলো এবং এথিক্সগুলো। আমি যদি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাই, দার্জিলিং যদি আমার ডেস্টিনেশন হয়, দার্জিলিং এর যাত্রাপথে অনেক জায়গাতেই কিন্তু আমার গাড়ি ওঠানামা করবে, গাড়ি টপে উঠবে আবার নামবে, কিন্তু আমি যখন ওপর থেকে ভ্যালিতে নামি তখন কিন্তু ড্রাইভারও জানে আমার ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার ওটাই রাস্তা। ড্রাইভার মানে আমার আপলাইন জানে ওটা কিন্তু আমার ডেস্টিনেশনে যাওয়ার রাস্তা। তো আমার যদি কখনো 1600 পিভি থেকে 800 পিভি হয়, অনেকটা কম, কিন্তু যদি কখনো 800 পিভি হয়, আমার আপলাইন কিন্তু জানে যে ওটাই ডেস্টিনেশনে পৌঁছানোর রাস্তা। তার কারণ তারপরেই আবার কিন্তু আমার ওই 1600-র পর 2000-এ যাব, 2000-এর পর আবার হয়তো 1750-এ আসবে, 1750-এর পর 1400-তে আসবো, 1400-র পরই 2400-তে যাব। কেন, দিস ইজ দ্য রুটটা এরকম হয় না কিন্তু যে একইবারে হুড়ুড় করে আমরা উপরে উঠে যাই। কেন, অনেক কিছু মধ্যে দিয়ে টিমের মোমেন্টামটা তৈরি হয়। কিন্তু বেশ কিছুদিন বিজনেসে থাকার পর আমি দেখেছি যে যেহেতু আমাদের ড্রাইভারের উপর আমরা নিশ্চিন্ত থাকি, ড্রাইভারের উপর ফেইথটা থাকে, তাই যখন আমার অল্টিটিউডটা লস করি দার্জিলিংয়ে যাওয়ার পথে, আমার কিন্তু কোনো টেনশন হয় না, অনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ড্রাইভারের উপর ফেইথটা আছে। বা বিভিন্ন মার্গদর্শন থাকে যে দার্জিলিং আর 32 কিলোমিটার, দার্জিলিং আর 18 কিলোমিটার, আমি নামছি কিন্তু আমি বুঝতে পারছি আমি ডেস্টিনেশনের কাছাকাছি পৌঁছচ্ছি। তাই এই ফেইথ খুব প্রয়োজন। আমাদের বিজনেস করার মোমেন্টাম তৈরি করার আর একটা কারণ ছিল একটা খুব সহজ সরল ইকুয়েশন, যেটা কোনো স্কুল কলেজে শিখিনি। সেটা হচ্ছে I=R×T। তর্কের খাতিরে ধরে নিতে পারি যে রেটটা আমার কন্ট্রোলে থাকতে পারে, রেট আমি বাড়াতেও পারি এমপ্লয়ারের হাতে। তো স্বভাবতই এই I=R, কেন আমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টের ছিলাম, আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি যেখানে শেখানো হয়েছিল যে ভালো করে লেখাপড়া করো, একটা ভালো চাকরি পাওয়াটা খুব দরকার জীবনে দাঁড়াতে গেলে, আর চাকরিটা যদি সরকারি হয় তাহলে খুবই ভালো হয়। তো আমি খুব অল্প বয়সে সরকারি চাকরি পেয়েছিলাম এবং অল্প বয়সেই প্রমোশন পেয়ে আমি গেজেটেড অফিসার হয়েছিলাম। তো কিন্তু তারপরেও যেটা মনে হতো যে ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তখন সেটা হয়তো ছিল না, কেন লাইফে প্রচুর কম্প্রোমাইজ ছিল। কিন্তু অনেকের মতন আমারও বিশ্বাস ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা বোধহয় খুব নিরাপদ চাকরি। কিন্তু পরে এই বিজনেস থেকেই বুঝেছি, বিজনেসের মিটিংগুলো থেকেই বুঝেছি যে আমার চাকরিটা নিরাপদ থাকতে পারে কিন্তু আমার রোজগারটা নিরাপদ নয়, বিকজ অফ দ্য I=R×T। এইটা বুঝতে যদি আমাদের দেরি হতো তাহলে জানি না আমাদের বিজনেস থেকে আমাদের কি অবস্থায় আমরা থাকতাম। দেখুন, অ্যাসোসিয়েশনের কথা বললাম, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের সব ধরনের হেল্প পাওয়া যায়, অ্যামওয়ে হেল্প করে, আপলাইনরা হেল্প করে, বিভিন্ন প্রোগ্রাম হয়। আমরা জাস্ট এই মাসের একদম প্রথম উইকেন্ডগুলোতে আমরা পরপর 3টে সেশন পেয়েছি উইন্টার কনফারেন্স। কেমন লেগেছে সবার? এক্সেলেন্ট। এবং লিডারশিপের দিকে দেখুন, আমাদের কিন্তু 19 এবং 20 জুলাই অলরেডি হল বুক করা হয়ে গেছে। তার মানে কতটা অ্যাডভান্স প্ল্যানিং করতে হয় এবং
আমরা নিশ্চয়ই আরো বেটার নাম্বারে যাব, প্রত্যেকে নাম্বার বাড়াবো আমাদের সামার কনফারেন্সগুলোতে। এই সমস্ত ধরনের কোঅপারেশন পাওয়া যায়, সমস্ত রকমের হ্যান্ড হোল্ডিং পাওয়া যায়। কিন্তু ফ্রেন্ডস, এই বিজনেসে কাস্টমার বিল্ডিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কাস্টমারটা কিন্তু আমাকেই তৈরি করতে হবে। আমি হেল্প পাবো, আমি নলেজের হেল্প পাবো, আমি সাপোর্ট পাবো, অ্যামের সাপোর্ট পাবো, ডিজিটাল হেল্প পাবো, ফিজিক্যাল হেল্প পাবো, সব কিছু পাবো। কিন্তু কাস্টমার বেসটা কিন্তু আমাকেই করতে হবে। কেন? কাস্টমার থেকেই আমি স্যাটিসফাইড কাস্টমার পাবো, এবং স্যাটিসফাইড কাস্টমাররা যখন আমার সঙ্গে বিজনেসে আসবে, তখন তাদের ফেইথ অন অ্যামওয়ে এবং ফেইথ অন আওয়ার সেলফ, এইটা এমন একদম পাক্কা থাকে যে বিজনেস করতে আমার সুবিধা হবে। দেখুন, সব ধরনের হেল্প পাবো প্রত্যেকটা সময়। এখানে অনেক জায়গাতে এডিএসডির প্রোগ্রাম হচ্ছে, কলকাতাতে সুবর্ণ বণিক সমাজে হচ্ছে, এই ধরনের অনেক প্রোগ্রাম পাবো। কিন্তু ফ্রেন্ড, স্ট্রাকচারটা কিন্তু আমাকেই বানাতে হবে। পাশে আপলাইন আছে, কিন্তু স্ট্রাকচারটা কেউ বানিয়ে দিয়ে যাবে না, কিন্তু ইনভাইটটা কিন্তু আমাকেই করতে হবে। বহু মিটিংয়ে আমরা গোল সেটিং সম্পর্কে শুনে 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 একটা ক্লিশে হয়ে গেছে আর কি। আমরা অনেক সময় মনে করে আবার ওই গোল নিয়ে বকবকানি শুনতে হচ্ছে। কিন্তু এটা বিশ্বাস করুন, এটা একটা গোল হচ্ছে একটা সাফল্যের একটা রসায়ন, যেটা সারা পৃথিবীর সমস্ত সেক্টরের, শুধুমাত্র এমএ বিজনেসের না, সমস্ত সেক্টরের মানুষ এটাকে কিন্তু মেনে নিয়েছেন, এটাকে কিন্তু তারা বুঝতে পেরেছেন। আমাদের অনেক সময় গোল আমরা সেট করতে পারি না, বা গোল সেট করলে আমরা ভয় পাই গোল সেট করতে, নিজেকে নিজে টাস্ক দিতে ভয় পাই। এই বিজনেসে একটা দারুণ দিক আছে, যেটা আমাদের মাথার উপরে কোনো বস নেই, আমাদের কোনো কর্মচারী রাখতে হয় না। কিন্তু বিজনেস করতে গেলে কাজ করতে হয়। আর কাজটা কে করবে? তাহলে আমার যদি কোনো কর্মচারী থাকতো, তাহলে সে হয়তো কাজগুলো করে দিত। কিন্তু যেহেতু আমার কোনো কর্মচারী নেই, তাহলে কাজটা কিন্তু আমাকেই করতে হবে। তাই আমি মালিক, আবার আমি শ্রমিক। কিন্তু তা শ্রমিক উজ্জ্বলের যদি ঘাটতি থাকে, তাহলে প্ল্যানিং করে কোনো লাভ নেই। উইদাউট হার্ডওয়ার্ক, উইদাউট প্রপার প্ল্যানিং, এই গোলগুলো মূল্যহীন হয়ে যায়, কিন্তু এটা আমরা দেখেছি। আর গোল একটা প্রিন্সিপাল, সাকসেস প্রিন্সিপাল, এটা আমার কোনো একটা পার্টিকুলার মাসের বা পার্টিকুলার 2-3 মাসের বিজনেসের জন্য এই সাকসেস প্রিন্সিপালটা চেঞ্জ হওয়ার কথা না। গোলটা আমাকে করতেই হবে, এবং সেটা নিজের সঙ্গে নিজে লড়াই করতে হবে। কখনো অ্যাচিভ করব, কখনো অ্যাচিভ করব না, কিন্তু নিজের ভেতরের আগুনটা সব সময় যেন থাকে। আর প্ল্যানিংটা আপডেটেড হয়। যে প্ল্যানটা করে, যে প্ল্যানটা দেখিয়ে, আমি যখন প্ল্যান দেখেছিলাম, তখন অসিতাবোধা একটা গল্প বলতেন, রে ক্রকের গল্প। ম্যাকডোনাল্ডস, রে ক্রক। আমার মনে আছে যে আমরা প্রথম গো ডায়মন্ডে গেছিলাম, ব্রিক ক্যাল এক্সপ্রেস নিয়ে যখন আমরা মুম্বাই গেছিলাম, তখন আমাদের কলকাতাতে ম্যাকডোনাল্ডস ছিল না। মুম্বাইয়ের ম্যাকডোনাল্ডসে আমরা প্রচুর লোক লাইন দিয়ে শুধু ওখানে খাবার খেয়েছিলাম, আশপাশের অনেক ভালো ভালো রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও। তার একটাই কারণ, আমরা সবাই ওই রে ক্রকের গল্প শুনে জয়েন করেছিলাম। তো এখন কিন্তু আর প্ল্যান শোতে রে ক্রকের গল্পটা বলা হয় না, কিন্তু তার মানে এই নয় যে সেই দিনকে কিন্তু ওটা খুবই প্রাসঙ্গিক ছিল বোঝানোর জন্য। সো প্রত্যেকটা মুহূর্তে প্ল্যান আপডেটেড করতে হয়। কোথাও একটা কোনো একটা মিটিংয়েই শোনা, কোনো একটা দোকানের তেলে ভাজা যদি কারোর পছন্দ হয়, 7 দিন পরে সেই দোকানে গিয়ে যদি 7 দিন আগের সেই তেলে ভাজা খাওয়া হয়, তাহলে আর সেটা কিন্তু পছন্দ হয় না। সো আমাদের কিছু আপডেট, নিজের প্ল্যান শো এর ভেতরে কিছু আপডেট থাকার দরকার আছে। দেখুন, এখন আমাদের দুটো চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হেলথের চ্যালেঞ্জ, আর একটা চ্যালেঞ্জ ফিনান্স। প্রতি মুহূর্তে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোথাও কিন্তু এরকম কোনো জায়গা নেই যেখানে আমার রেটটা কম, খরচাগুলো কমে যাচ্ছে। এখন কিছু কিছু জিনিস ছিল আজ থেকে অনেক বছর আগেকার কথা, 3 দশক আগে, 4 দশক আগে, দেখবেন আমাদের সবার ঘরে ঘরে টিভি ছিল না, কিন্তু তখন টিভিটাই একটা ড্রিম ছিল, বা কালার টিভি
আসেনি অনেকের ঘরেতে। আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি এসছে না সবার ঘরে, তারপরে তো কালার টিভি এসছে। সো সেই সময় কালার টিভিটা ড্রিম ছিল। এমনকি গ্যাস ওভেনটাও একটা ড্রিম ছিল, রেফ্রিজারেটর একটা ড্রিম ছিল, মোবাইল ফোন একটা ড্রিম ছিল। যখন প্রথম মোবাইল 90-এর দশকের শেষের দিকটায়, তখন কিন্তু সবাই তাকিয়ে দেখতো যার হাতে মোবাইল আছে, এবং খুব বড় সড়ো একটা ইটের মতো মোবাইল। কিন্তু ওই ড্রিমগুলো কিন্তু আজকে একটা নেসেসিটি হয়ে গেছে। আজকে যদি আমি ভাবি যে আমি যে হসপিটালে যদি আমি আমার কোনো প্রিয়জনকে নিয়ে যাই, তাকে ভর্তি করার সময় টাকা লাগবে ন্যাচারালি। সেই তাহলে মানে কারুর প্রিয়জনের ট্রিটমেন্ট, এটা কি স্বপ্ন না প্রয়োজন? চিলড্রেন এডুকেশন, এটা স্বপ্ন না প্রয়োজন? সব বাচ্চারই কিন্তু এখন ভালো লেখাপড়ায়, এবং তারা খুব ভালো রেজাল্ট করে। আগেকার মতন নেই যে আগে বলতো স্টার পেলে মানে সে সত্যি সত্যি এলাকার স্টার হতো, কিন্তু এখন তো মানে এখন 82% পেলে সবাই মাথা মানে কেমন যেন মনে হচ্ছে বোধহয় ফেল করে গেছে। কেন? সে মাত্র 82% পেয়েছে। আমাদের সময় 82% মানে সে কিন্তু এলাকার হিরো পুরো। তো এই যে সময়টায় হায়ার এডুকেশন কস্ট যেটা, তাহলে হায়ার এডুকেশনটা কি আমার স্বপ্ন না প্রয়োজন? এইটা কিন্তু যদি আমি বুঝতে পারি, তাহলে আজকে হয়তো আমি চাকরি ক্ষেত্রে কিছু বেশি পয়সা পাই আগের তুলনায়, কিন্তু I=R×T থেকে আমি যে রোজগারটাই করি না কেন, সেই রোজগারের একটা সাপোর্টিভ ইনকাম থাকা দরকার। এই সাপোর্টিভ ইনকামটা এর মতন কেউ কি দিতে পারে? আমাদের সামনে কিন্তু কোনো রাস্তা আমরা দেখি না কিন্তু। এবং আর একটা জিনিস হচ্ছে, এই যে কাজগুলো করতে বলেন আপলাইনরা, সেই কাজগুলো করতে গেলে তার আগে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, কেন এই বিজনেসটা আমার প্রয়োজন আছে। নয় টাকা নয় সময়, নাহলে দুটোই। উজ্জ্বলার মিঠুর টাকাও ছিল না, সময়ও ছিল না। কিন্তু আপনাদেরও খুঁজে নিতে হবে আপনাদের মতন করে যে কেন এই কাজগুলো আমরা করব। তবে নিশ্চিতভাবে বলা যায় যে কেউ মানে কখনো আপলাইনরা বলেন না এভারেস্টে চড়ো, কখনো বলেন না যে মানে যাও গিয়ে যুদ্ধক্ষেত্রে চলে যাও, এরকম কিছু না। লড়াইটা মূলত নিজের সঙ্গে নিজের লড়াই হতে হয়। আমরা দেখেছি যে ইগো অনেক ধ্বংস করে দেয় বিজনেস, কিন্তু এটাও ঠিক, ইগো কিন্তু আবার দু রকম আছে, একটা নেগেটিভ ইগো, একটা পজিটিভ ইগো। নেগেটিভ ইগো যদি ধ্বংসের কারণ হয়, পজিটিভ ইগো কিন্তু আমাদের চোয়ালটাকে শক্তও করে। তো সেই পজিটিভ ইগোর কথা একটু বলি। আমি একটা অবিস্মরণীয় প্ল্যান শো শোনার সুযোগ পেয়েছিলাম, যে প্ল্যান শোটা দেখিয়েছিলেন কঙ্কন ভট্টাচার্য এবং তীর্থঙ্কর দত্ত দুজনে মিলে। একটা প্ল্যান শো চিন্তা করে দেখুন, কঙ্কন প্ল্যান শো শুরু করেছিল, তীর্থঙ্কর তখন সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা দেখিয়েছিল, এবং সেই প্ল্যানটা যাদবপুর ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অডিটোরিয়ামে হয়েছিল। অনেক পুরনো লোকেরা তাদের মনে আছে। কিন্তু তারপরে একটা ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিংটা ছিল কান্তিগালা ট্রেনিংটা করেছিলেন, এবং সেই ট্রেনিংটায় আই ওয়াজ নট অ্যালাউড, আমি অ্যালাউড ছিলাম না সেই ট্রেনিংটাতে। তার কারণটা খুব স্পষ্ট ছিল, যে আমি তখন সত্যি সত্যি সিরিয়াস ছিলাম না, জাস্ট বলেছে চলে গেছি, জয়েন করেছি, কিছু করতাম না। আজকে বুঝি কত সঠিক সিদ্ধান্ত অনিরুদ্ধ নিয়েছিল সেদিনকে। কিন্তু সেদিনকে কিন্তু আমি আপনাদের বলছি, অকপটে বলছি, আমার খুব খারাপ লেগেছিল। কেন? আমার এতদিনের পর বন্ধু আমাকে অ্যালাউ করবে না, মানে ওটা একটা কোয়ালিফাইং মিটিং, সেই মিটিংটা আমি কোয়ালিফাই করছি না। তখন তো বুঝতাম না এগুলো। এখন যেমন আমার পজিটিভ ইগো, আমি যে মিটিংটা কোয়ালিফাই করি না সেখানে আমি কোনোদিনও যাব না, ওটা আমার পজিটিভ ইগো। যতই ফাঁকা সিট থাকুক আমি ডায়মন্ড এনক্লোজারে বসবো না, এটা আমার পজিটিভ ইগো, ইট ইজ নট নেগেটিভ ইগো, এটা আমার পজিটিভ ইগো। কিন্তু তখন এত কিছু বুঝতাম না, আমার খারাপ লেগেছিল। আজকে বুঝতে পারি যে কত সঠিক সিদ্ধান্ত আমার আপলাইন নিয়েছিল। নেগেটিভ ইগোটা যদি মানে হেভি হতো তখন, তাহলে কিন্তু মনে হতো যে ধর করবোই না এই বিজনেস তোর সঙ্গে। কিন্তু আমার কিন্তু মনে হয়েছিল যে ঠিক আছে, একদিন অনিরুদ্ধ তুই আমাকে কিন্তু ট্রাস্ট করবি, তোর মনে হবে আমার কথা, আমি সেইভাবেই বিজনেসটা করব। এবং আমার ওটা ওই না থাকাটা হচ্ছে আমার আশীর্বাদ হলো। তাই এটা সবসময় কিন্তু ওই পজিটিভ ইগোটা থাকা দরকার। একটা জায়গায় আমি বুঝতে পেরেছিলাম, আমি অনিরুদ্ধকে জয়েন করার সময় বলেছিলাম যে তোর যদি দাদা মানে অসিতা বোধা যদি আমার সব
জায়গায় প্ল্যান দেখান, আমি তাহলেই একমাত্র জয়েন করবো। মানে সরাসরি ডিএডিফিকেশন অফ অনিরুদ্ধ অ্যান্ড শুভাশিস দা, যে একমাত্র অসিতা বোধা যদি প্ল্যান দেখায় তাহলেই আমি আছি, না হলে নেই। বলেছিল তোকে তো অসিতা বোধাই প্ল্যান দেখাবে। কিন্তু বুঝতেই পারছেন, আমি বুঝতে পারলাম অসিতা বোধের সময় আছে, মানে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু তিনি কি করে সময় বার করবেন। আমি দেখলাম শুভাশিসদাও ব্যস্ত হয়ে পড়ছে, অনিরুদ্ধও ব্যস্ত হয়ে পড়ছে। তখন আমি বুঝতে পারলাম আমার পজিটিভ ইগো, যে এবার আমাকেও দেখাতে হবে। এবং প্রথম যেদিনকে আমাকে ডাকা হয়েছিল একটা সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান বলতে, প্ল্যান শো এর একটা জায়গায়, আই ওয়াজ ভেরি ভেরি আনকমফোর্টেবল। আমার একেবারেই কমফোর্ট লাগেনি, কিন্তু ওটা বলার পর আমার সেই কনফিডেন্সটা তৈরি হয়ে গেছিল। তো আমি দেখেছি অনেক সময় মনে হয় যে এক একটা দায়িত্ব যখন আসে, আপনাদেরও হয়তো কখনো কখনো হয়, পেস মিটিংয়ে যখন বলতে দেওয়া হয়, বা মনে হয় যে আজকে বোধহয় আজকে পালিয়ে যাওয়া ভালো এর থেকে আর কি, প্রথম প্রথম। কিন্তু যখন আপনি একবার বলবেন, দেখবেন আপনার ভেতরে এমন একটা আত্মবিশ্বাস আসবে যেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এগুলো মানে একটা জিনিস জানেন তো, এই পজিটিভ ইগো সম্পর্কে বলতে পারি, আমাদেরও হয়েছিল, আপনাদেরও নিশ্চয়ই হয়েছে, যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু জানে যে আপনারা এমএ বিজনেসে জয়েন করেছেন। তো এটা আপনার পজিটিভ ইগো থাকা উচিত। কোনোভাবেই নিজেকে পুট ডাউন করবো না বাচ্চাদের সামনে। আপনার বাবা মা জানেন হয়তো যে আপনি এমএ বিজনেসে আছেন, তাদের এই ভরসার জায়গাটা যেন কখনো নড়ে না যায়। আজকে বিজনেস যেখানেই থাকুক না কেন, দিস ইজ আওয়ার পজিটিভ ইগো। আজকে আত্মীয় বন্ধু যারা না বলেছে, তাদেরকে চিৎকার করে কিছু বলার কিছু নেই, কিন্তু তারা কিন্তু জেনে গেছে যে আপনি বিজনেসটায় আছেন, তাই না? এখন কিন্তু আপনার পজিটিভ ইগো আপনাকে এই সমস্ত নাগুলো থেকে, আপনি দেখবেন খুব ভালো ভালো ট্রেনিং যেমন আপনাকে উদ্দীপ্ত করে, কখনো কখনো এই নাগুলো আপনাকে সাংঘাতিকভাবে উদ্দীপ্ত করবে আপনার ওই পজিটিভ ইগোটাকে জাগানোর জন্য। ভালো 10টা ভালো কথার থেকে একটা নিষ্ঠুর কথা আপনাকে জাগিয়ে দিতে পারে। এবং সেটাই কিন্তু এডিএসডি টিমের মানে লক্ষণ, যে চোয়ালটা শক্ত যেন হয়। চিৎকার করে হয়তো বলছি না যে আই এম এ ডায়মন্ড, আই এম এ ডায়মন্ড, কিন্তু মনে মনে কিন্তু ভেতরের আগুনটা যেন থাকে। দ্যাট ইজ দ্য পজিটিভ ইগো। এই বিজনেসে থাকা খুব দরকার, খুব দরকার। পজিটিভ ইগো আমাদের ওনারশিপ কনসেপ্ট আনে। যা করছি নিজের জন্য করছি, আপলাইনের জন্য তো করছি না, ডাউনলাইনকে দেখানোর জন্য করছি না, নিজের জন্য করছি। দ্যাট ইজ দ্য পজিটিভ ইগো। আমাদের পজিটিভ ইগো, নেগেটিভ ইগো বলে শর্ট টার্ম মেন্টালিটি। যে 2024 সালের মার্চ মাসে জয়েন করেছি, 9টা মাস চলে গেছে, 10টা মাস চলে গেছে, কি পেলাম এই বিজনেসটা থেকে? এটা কিন্তু নেগেটিভ ইগো আমাদেরকে হন্ট করবে। কিন্তু পজিটিভ ইগো আমাদের লং টার্ম মেন্টালিটিতে ইন্সপায়ার করে সবসময়। নেগেটিভ ইগো আমাদের লোভী হয়তো কখনো কখনো করে, একটু লোভ হয়, নানান রকমের প্রলোভন। অন্য একটা জায়গায় আরো তাড়াতাড়ি পয়সা পাওয়া যাচ্ছে, অন্য একটা কিছু করলে সে গাড়ি বাড়ি সমস্ত কিছু করে ফেলেছে, কিন্তু এখানকার লড়াইটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এটা নেগেটিভ ইগো। আর পজিটিভ ইগো লোভ না, পজিটিভ ইগো আমাদের অ্যাম্বিশাস করে তোলে, পজিটিভ ইগো আমাদের সেলফ রেসপেক্ট গড়ে তুলতে সাহায্য করে। নেগেটিভ ইগো বলে যে আমাকে একাই একাই করব। যেমন আমার মনে হয়েছিল যে মিঠু হাউসওয়াইফ, মিঠু গান বাজনা নিয়ে থাকে, বিজনেসটা ওকে করার কিছু নেই, ওটা হয়তো আমি একাই করে দিতে পারবো। কিন্তু মিটিংয়ে আসার পর আমার পজিটিভ ইগো বোঝায় যে আমি অনেক কিছু করতে পারি না, যেটা মিঠু করে দিতে পারে খুব ভালোভাবে। এবং আমরা দুজনে মিলে যদি বিজনেসটা করি, তাহলে রিয়েলি 1+1=11 হয়, পাশাপাশি একগুলো দাঁড়ালে। আমাদের এই পজিটিভ ইগোগুলো বেরিয়ে যায় যখন আমরা মিটিং আফটার মিটিং আফটার মিটিং অ্যাটেন্ড করি। যখন আমরা দেখি যে আমাদের সতীর্থরা যাদের সঙ্গে একসঙ্গে মিটিংয়ে এসেছি, তারা আস্তে আস্তে বিএফআই কোয়ালিফাই করছে, বিবিআই কোয়ালিফাই করছে, সিলভার গেছে, তখন বুঝি যে আমারও এভরি রাইট আছে এই বিজনেসটা বিল্ড করার। আর মিটিংয়ে আসাটা প্রথমে কিন্তু একা একাই আসতে হয়, তারপরে বন্ধু বান্ধব থাকে। তাই ওই এক আশাটা যখন হয় তখন কিন্তু মানে মন খারাপ করলে চলে না, যে দেখো সবাই কত আনন্দ করছে, মজা করছে, আমার তো কেউ নেই, আমি তো একাই এসেছি।
কেন শুরুটা সব সময় ওইভাবেই হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ একাই শুরু করেছিলেন। কিন্তু আপনি চিন্তা করে দেখুন তো, যখন এই বিজনেসটা তৈরি হয়েছিল তখন অসিতাবোদা কি একা ছিলেন না? শ্বেতা বৌদি সাগর পাড় থেকে যে শিখে এসেছিলেন, উনি কি কোনো মানে কোনো ডাউনলাইন নিয়ে ওই আমেরিকান মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে পেরেছিলেন? ওনারা তো একা একাই বিজনেসটা বিল্ড করেছেন। কিন্তু সত্যি সত্যি কি ওনারা আজকে একা? একেবারেই একা না। তাই প্রথম প্রথম কিন্তু এইটা বলতে পারি যে একাই আসতে হয়, ওই পজিটিভ ইগোতে আসতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে, ওই একলা চলো রে থেকে শুরু হয় কিন্তু। আর কিছু কিছু জিনিস খুব সুবিধাজনক হয়, যে আপনি একটা অটো করে চলে আসছেন, চারজনই টিম, মানে আনকমফোর্টেবলটা কিন্তু হওয়াটা দরকার, আনকমফোর্টেবলনেসটা। তারপর দেখলেন যে 6টা লোক হয়েছে, একটা অটোতে তো ধরছে না, তখন কিছু একটা অন্য প্ল্যান করতে হয়, তারপরে দেখবেন লোক সংখ্যা 9টা 10, 9জন 10জন হয়ে যাচ্ছে, তখন 2টো অটো 3টে অটো। মানে আমি বলতে চাইছি যে সবসময় সাইকেল রিক্সা করে চলে আসাটা খুব মানে ইজি, কিন্তু বাড়ি থেকে বেরোলাম, সাইকেল রিক্সা নিলাম, 2জন চলে আসলাম। বাট এইটা যখন চেঞ্জ হবে, যখন আপনার 22জন লোক একসঙ্গে আসতে হবে, তখন ইউ হ্যাভ টু থিঙ্কস ডিফারেন্টলি। এবং এটাই কিন্তু মানে এটা থেকে একটু গ্রোথ পেইন হয়তো হতে পারে। আজকে আমরা যখন নতুন নতুন মানে একই মিটিং যখন শুনি, মোরাললেস যখন একই টপিক্সের উপর স্পিকাররা বলেন, তখন নেগেটিভ ইগো মাথায় খোঁচা মারে যে আমি কি লেখাপড়া করিনি? কতবার শুনবো 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার, 3 পাওয়ার্স, কতবার শুনবো? বিভিন্ন স্পিকার একই কথা বলে আসছে, কিন্তু পজিটিভ ইগো আপনাকে বলবে যে তার মানে বিজনেস ইজ প্রেডিক্টেবল। কলকাতাতেও 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, স্ট্রাকচার, 3 পাওয়ার্স, দিল্লিতেও তাই, লন্ডনেও তাই, আমেরিকাতেও তাই, মানে পৃথিবীতে সব জায়গাতে তাই, 4 বেসিক্স, 9 কোর স্টেপস, কার্ডিনাল রুল, 3 পাওয়ার, স্ট্রাকচার। কিন্তু কখনো কখনো মনে হবে যে আজকে মিটিংয়ে যাব না, ওই একই কথা তো শুনতে হয়। কিন্তু যখন আপনার টিম গ্রো করবে, তখন ইউ উইল বি ফায়ার্ড আপ, তার কারণ আজকে একটা নতুন মানুষ ওই কথাগুলো শুনবে, যে কথাগুলো শুনে আপনি সিরিয়াস হয়েছিলেন, সেই কথাগুলো আজকেও ডিসকাশন হবে। আজকে আপনার একজন নতুন মানুষ আছে, পরের দিন 3জন নতুন মানুষ আছে, দেখবেন আপনার তখন কোনো মিটিং আসতেই কিন্তু খারাপ লাগছে না। যখন আমরা খুব কম একা একা আসতাম বা খুব কম লোক নিয়ে আসতাম, তখন মহাজাতি সদন অ্যানেক্সের নিচে ওই নিমকি খাওয়ার, চা খাওয়ারও কিন্তু একটা টান ছিল, যে টানের ফলে আমরা আসতাম। তার মানে এই না যে মানে আমরা বাইরে কোথাও আর নিমকি পাওয়া যেত না বা চা পাওয়া যেত না, তা নয়। ওই ওই অ্যাসোসিয়েশনটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল আমাদের, মানে খুব ভ্যালু ছিল লাইফে আর কি। তাই আমরা কখনো বোর ফিল করিনি। যখন আমরা কখনো ওই যে বললাম না শুনি না, না না কিন্তু অনেক অনেক লিডারকে ক্রিয়েট করেছে। সেই লিডার ছিল না, তার লিডারটা ঘুমন্ত ছিল, কিন্তু একটা না, সলিড না, এবং সেটা নিয়ার ডিয়ারদের কাছ থেকেই আসে, ক্লোজ রিলেটিভ, বন্ধু বান্ধব, এমনভাবে না বলেছে যে তার লিডারশিপ সত্তাটা জেগে উঠেছে। আমি প্রার্থনা করব যে আপনারাও সেই নাটা শুনুন, সেই ক্রুয়েল, সেই নিষ্ঠুর নাটা শুনুন আপনাদের যে কোনো লোকের কাছ থেকে, এবং আপনার নিজেকে প্রমাণ করার ইচ্ছেটা তখন এমনভাবে তৈরি হবে যে এডিএসডি টিম একটা নতুন লিডার আপনাদের মাধ্যমে পাবে, আপনি সেইখানে আসবেন সেই লিডার হিসেবে। আমাদের অনেক সময় ভয় লাগে, ফিয়ার অফ ফেইলিওর। গোল সেট করব, যদি না হয়, আগে 3 মাস করেছিলাম, জানো তো হয়নি, এই পিছু টান থাকলে হবে না। পেছনের দিনগুলো আমাদের অভিজ্ঞতা দিয়েছে, সেই অভিজ্ঞতাটা আমাকে মাথায় রাখতে হবে, আর সেই অভিজ্ঞতার দিকে তাকিয়ে আমাকে সামনের দিকে তাকিয়ে কিন্তু আমার গোল সেট করতে হবে, আমার প্ল্যানিং করতে হবে। আমার নিজের ব্যক্তিগতভাবে পাবলিক স্পিকিংয়ে খুব ভীতি ছিল। ওই যে বললাম না, জয়েন করার সময় বলেছিলাম যে অনেকে বলেছিলাম যে তোর দাদাকেই একমাত্র প্ল্যান দেখাতে হবে। পাবলিক স্পিকিংয়ে খুব আমার দ্বিধা ছিল, কিন্তু ওই পজিটিভ ইগো বুঝিয়েছিল যে কেন পারবো না, পারতে তো হবেই। কেন আমি যদি না পারি, তাহলে I=R*T, এই লিনিয়ার ইকুয়েশন থেকে মুক্তি কখনো পাবো না। তাই ওই কাজগুলো কিন্তু করেছি। রিটেইলিং তো সাংঘাতিকভাবে ভয় পেতাম, রিটেইলিং। কিন্তু যেদিনকে প্রথম প্রোডাক্ট কিনেছিলাম,
সেটাও একটা টিমের কারণে কিনেছিলাম, এবং নিজের জন্য কিনিনি, নিজের কমিটমেন্টের কথা ভেবেও কিনিনি, টিমের জন্য কিনেছিলাম। সে গল্প কোনোদিন অন্যদিন একদিন বলবো। সেই সেই প্রোডাক্টগুলো কেনার পর এটা বুঝে গেছিলাম, মাসের লাস্ট ডেতে স্যালারি থেকে কিনেছিলাম, আমি বুঝেছিলাম যে এ মাসে আমার মান্থলি বাজেটে টান পড়তে চলেছে। কেন, আমি তখন 50 পিভির প্রোডাক্ট কিনে নিয়েছি, এবং আমি বুঝেছিলাম যে নয় ওই বাজেটটাকে আমাকে মেনে নিতে হবে, ওই ঘাটতিটা, যেটা খুব কষ্ট হবে আমার মানতে, আর মানে খুব স্ট্রাগল করতে হবে। এমনিতেই স্ট্রাগল করতাম, তারপরে যদি আবার 50 পিভি খামচা মেরে দেয় তাহলে তো আরো সমস্যা। আদারওয়াইজ আমাকে রিটেইন করতে হবে। এটা বলতে পারেন যে আমি খুব একটা না শুনিনি, আমি যাদের যাদের বলেছিলাম তারা নিয়ে নিয়েছিল মোটামুটি, মানে নাগুলো পরবর্তীকালে শুনেছিলাম। প্রথম রিটেলিং এর ক্ষেত্রে আমার খুব ইজি রিটেলিং হয়েছিল, এবং আমি ভেবেছিলাম যে তাহলে আমিও পারি করতে। অনেক সময় মানে রেসপন্সিবিলিটি নিতে কেমন যেন ভয় লাগে, একটু দ্বিধা লাগে। তো এটাও কিন্তু আস্তে আস্তে দলগতভাবে থাকতে থাকতে অনেক অনেক রেসপন্সিবিলিটি নেওয়া অভ্যাস হয়ে যায়। আর কিছু ইনভেস্টমেন্ট এবং মানি এবং টাইম, এই দুটো ইনভেস্ট করা, এইটাতে একটা কিন্তু ভয় থাকে অনেক সময়, যে আগে কিনে নেব। কিন্তু আমরা ভুলে যাই আসলে জব মেন্টালিটি এবং বিজনেস মেন্টালিটি, অধিকাংশ মানুষই আমরা মানে বাঙালিরা অধিকাংশ মানুষেরই জব মেন্টালিটি থাকে। এমনকি যারা চাকরি করেন, দেখা গেছে যাদের পৈতৃক ব্যবসা আছে তারা চাকরি করেন, অলরেডি এস্টাবলিশড পৈতৃক ব্যবসা, অথবা যারা চাকরির বদলে কোনো কিছু খুঁজতে বাধ্য হয়েছেন তারা ব্যবসা করেন, এবং অনেক বড় ব্যবসা করেন হয়তো, কিন্তু ইনিশিয়াল শুরুটা এরকম ভাবে হয়। আমরা সবসময় চাকরিকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি, এটা 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 আমাদের আমাদের সমাজে এটাই দেখা গেছে। কিন্তু কখন কিন্তু মানে জবে কি হয় যে মাসের শেষে স্যালারিটা ক্রেডিট হয় ব্যাংকে, এখন তো সবারই ব্যাংকে ক্রেডিট হয়, কিন্তু এখানে আপনি উইন্টার কনফারেন্সে গেছেন, আপনি সুবর্ণবণিকে এসেছেন, আপনি একটা বই কিনেছেন, হ্যাঁ, আপনি কিছু টুলস তৈরি করেছেন, আপনার মাসের শেষে কখনো মনে হতে পারে কত পেলাম, এই যে উইন্টার কনফারেন্সে গেলাম, এই যে এত খরচা করলাম, ওখানে চা খেলাম, টিফিন করলাম, ফেরার সময় ট্যাক্সি করে আসতে হয়েছে, হোয়ার ইজ দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি? কিন্তু আপনি যদি ওনার্স হন, ওনারশিপটা যদি থাকে, এন্টারপ্রেনিউরদের কিন্তু লং টার্ম মেন্টালিটি থাকে। আপনি মানুষটা বদলে গেছেন উইন্টার কনফারেন্সে যাওয়ার আগে এবং উইন্টার কনফারেন্সে যাওয়ার পরে। উইন্টার কনফারেন্সে যাওয়ার আগে একটা জরাগ্রস্ত মন হয়তো ছিল, শীত 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 করছিল আর কি, হচ্ছে কি করছে কি কেউ পারছে, ওমা গিয়ে দেখি আরে হল ভর্তি লোক, সব হই হুল্লো, নাচ গান, কোথায় কি এত মানুষ এসেছে, 3টে সেশনে এসেছে এত মানুষ। মানে তার মানে যেভাবেই হোক উইন্টার কনফারেন্স অ্যাটেন্ড করার আগে আর পরে আপনার একটা ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে, অনেক মনের ময়লাগুলো, মনের নেগেটিভিটিগুলো, দ্বিধাদ্বন্দ্বগুলো কিন্তু কেটে গেছে। নাও ইট ইজ দ্য টাইম। এই সময়টা কিন্তু খুব বেশি দিন এরকম আমাদের মনের ভেতর থাকে না। এই সময় যত প্ল্যান দেখাবো, যত কাস্টমার বিল্ড করব, তত পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। আমরা আমরা অনেক কিছু শিখেছি, অনেক ডাউনলাইনদের থেকেও শিখেছি, কিন্তু অনেক হার্টলাইনদের থেকে শিখেছি। আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব, আজকে যারা এখানে এসেছেন, দেখুন 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, যাতায়াতের খরচা হয়েছে, কিছু খাবার দাবারের হয়তো আপনাদেরকে খেতে হয়েছে, সো ইউ হ্যাভ ইনভেস্টেড সাম মানি, এবং এই মানিটা এমনি এমনি না, কিন্তু এটা হার্ড আর্ন মানি আপনার। আপনি এখানে সময় দিচ্ছেন, আপনি এখানে অর্থ এবং সময় দুটোই ইনভেস্ট করছেন। কিছু নিয়ে ঘরে যাবেন, অলওয়েজ কিছু টেক অ্যাওয়ে নোটস নিয়ে ঘরে যাবেন। এমটি মাইন্ডে কখনো ঘরে ফিরবো না, কোনো মিটিংয়ে না, এমনকি ডিজিটাল মিটিং থেকেও না। আমি ওয়াইফাই, আমি ইন্টারনেট, আমার মোবাইলের ব্যাটারি, আমার সময়, সব কিছু ইনভেস্ট করছি। আমার মানে অনেক কিছু প্ল্যানিং আমি চেঞ্জ করেছি। আমি ডিজিটাল মিটিং অ্যাটেন্ড করার জন্য ইকুয়ালি প্রস্তুত হয়েছি, অ্যাজ স্পিকার অর অ্যাজ পার্টিসিপেন্ট আমি ইকুয়ালি প্রস্তুত হয়েছি। তার কারণ আমি কখনো ভিডিও অফ করে ডিজিটাল মিটিং অ্যাটেন্ড করছি না, তার জন্য আমাকে প্রিপেয়ার করতে হয়েছে, আমার সামনের আলোটা তৈরি করতে হয়েছে, আরো অনেক কিছু তৈরি করতে হয়েছে। আমি সময় দিচ্ছি, আমি অর্থ দিচ্ছি,
আমি ফাঁকা অবস্থায় ঘরে ফিরবো না। ডেফিনেটলি আমার খাতাতে অন্তত 2টো লাইন থাকবে, যে 2টো লাইন আমার আপগ্রেডেশনে সাহায্য করবে। এবং আপনি যদি নজর করেন দেখবেন 2টো লাইন আপনি ঠিক পেয়ে যাবেন, আরও অনেক বেশি লাইনই পাবেন। তাই কখনো এটা অ্যাজ এ বিজনেস পার্সন কখনো এরকম ভাববেন না ইটস এ ক্যাজুয়াল, ঠিক আছে নাহলে আপলাইন কি বলবে, ঠিক আছে এসে বসে আছি। বিশ্বাস করুন, যেই বলুন না কেন এই স্টেজ থেকে, যিনিই বলুন না কেন, দেখবেন আপনি অন্তত 2টো লাইন বাড়ি নিয়ে গেছেন, যেটা আপনার আপগ্রেডেশনে সাহায্য করবে। আজকে টাকা ইনভেস্ট কারা করে? যারা কনফিডেন্ট যে তারা এই টাকা তারা তুলে নিতে পারবে। আপনারা এসেছেন, রেজিস্ট্রেশন দিয়েছেন, কেন দিয়েছেন? ঘর থেকে বেরিয়েছেন সময় মতন, কেন বেরিয়েছেন? কেন ইউ আর প্রিটি কনফিডেন্ট যে এইখানে অ্যাটেন্ড করার পর আমার বিজনেসটাকে আমি নতুন একটা জায়গাতে নিয়ে যেতে পারবো, কি তাই তো? তো আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা শিখেছি কি করে আরেকজনকে রেসপেক্ট করতে হয়। রেসপেক্ট করাটা যখন আমরা শিখে যাই তখন রেসপেক্ট অটোমেটিক্যালি প্রতিধ্বনির মতন ফিরতেও আসে। তো এগুলো এই টিম থেকে শিখেছি। অসিতা বোদা, শ্বেতা বৌদি, সুভাষিস দা, সুজাতা বৌদি, অনিরুদ্ধ মহুয়া এবং আরও যারা লিডার্স তাদের থেকে শিখেছি। এবং আমরা আমাদের একমাত্র সন্তান সংবিত, ও এখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। কিন্তু আপনাদের সবার শুভেচ্ছা ভালোবাসায় এমন একটা পরিবেশে বড় হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু মানে শুধু নাম্বারের দিক থেকে না, শুধু আমি নাম্বারটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, এখন সবাই ভালো নম্বর পায়, কিন্তু কিছু কিছু হিউম্যান টাচ দেখে বুঝতে পারি যে এটা মনে হয় এডিএসডি টিমের থেকেই এসছে। তো এটা কখনো মানি ক্যানট বাই, সব কিছু টাকা বাই করতে পারে না। আমরা শিখেছিলাম আপলাইনদের থেকে যে এটা তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা পিভি জেনারেটিং মেশিন নয়। তো সেগুলো আমরা পালন করার চেষ্টা করেছি। আমরা যাদের সঙ্গে কথা বলি সারা মাস কথা বলার চেষ্টা করি, মাসের শেষে কথা বলাটা বাড়াই না পিভির জন্য। এটা আমাকেও কোনোদিন আমার আপলাইন এটা করেনি, কিন্তু সবসময় তাতে এরকম হয়নি কিন্তু যে সবসময় পিভি বেড়ে গেছে, আমি সেটা বলছি না। কিন্তু আমরা সবাই বেস্টটা দিই, রেজাল্ট যেটা আসে সেটা ভগবানের প্রসাদ হিসেবে নিয়ে নিই। আমরা এখনো বলছি বলে অন্যরকম না, আমার পাড়াতে একটা দোকান আছে, সেই দোকানে খাতা পেন এসব পাওয়া যায়। তা সে একদিন আমাকে বলেছিল যে দাদা আমার একটা খুব ভালো, আপনার ছেলেও খাতা কিনতে আসে, পেন কিনতে আসে, নানান কিছু কিনতে আসে, স্টেশনারি, আপনিও কিনতে আসেন, এবং মানে আপনাদের দুজনেরই লাগে। হ্যাঁ, আমাদের দুজনেরই লাগে, এখনো খাতা লাগে, পেন লাগে, একটু শখের পেন লাগে, সো ওইটার বাইরে যায়নি, এখনো বই পড়া ওটার বাইরে যায়নি, এবং যার ফলে কিন্তু ভালো আছি, তো আনন্দেই আছি। আর শেষ করার আগে একটা কথা বলবো, প্রত্যেকটি স্বপ্ন দেখা পরিশ্রমী মানুষের অধিকার আছে তাদের আর্থিক স্থিতিটাকে চেঞ্জ করে দেওয়া। দেখুন, প্রত্যেকের একটা এডিএ নাম্বার আছে, এবং দেখবেন ওই এডিএ নাম্বারের এক একটা ভ্যালু আছে। কেউ এএলএসে যাচ্ছে ওই এডিএ নাম্বার থেকে, কেউ ডায়মন্ড ইনভিটেশনালে যাচ্ছে, কেউ বিএফআই পাচ্ছে, কেউ বিবিআই পাচ্ছে। আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে নিজের যে এডিএ নাম্বার আছে তার প্রাণ প্রতিষ্ঠা খুব ভালোভাবে করা, এবং সেই প্রাণ সঞ্চারটা যেন থাকে, হোপটা যেন ভেতরে থাকে, হোপটা যেন কখনো নষ্ট না হয়। হোপ কিন্তু শুধু বোকাদের থাকে না, হোপ সমস্ত এন্টারপ্রেনারদের থাকে। যে সিচুয়েশনই থাকুক না কেন, ওই হোপটা তার ভেতরে বেঁচে থাকে। তাই আমাদের প্রত্যেকের অধিকার আছে আর্থিকভাবে নিজেকে তৈরি করা, আর্থিকভাবে নিজেদের একটা বদল আনা এবং সাকসেসফুল হওয়া এই বিজনেসে। আর এটা না হওয়ার কোনো কারণ নেই, কেন এডিএসডি টিম আছে, তাদের লিডারশিপরা রয়েছে, ডাইরেকশনসটা রয়েছে, সব কিছু রয়েছে। আর আমার এই স্টেজ থেকে কথা বলতে সবসময় খুব ভালো লাগে, এবং নিজেকে খুব ব্লেসেড মনে করি যখন এই স্টেজ থেকে কিছু বলার সুযোগ পাই। কেন আজকে যেটুকু হয়েছি, যতটুকু করতে পেরেছি, যা হয়েছে সব কিন্তু ইট ইজ ব্লেসিংস ফ্রম এডিএসডি, আর কিছু না। সো থ্যাংক ইউ। আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।